রিকভারির জন্য তো আমাদের আরেকটা মডিউলই আছে, তাই না? অ্যাডমিন 2 যেটা, এটার নাম কি? এটার নামই হলো ব্যাকআপ এর রেকর্ড। অ্যাডমিন 2 এর নামই কিন্তু কি? ব্যাকআপ। এটার নামই কি? অ্যাডমিন 2 তো নাম না, ওটা ওই আগে নাম ছিল তো, এই জন্য আমরা ওই নামে রাখছি। আগে 26 নাম পাল্টাই গেছে, বলে কি ব্যাকআপ এর রেকর্ড। তাহলে এখানে অ্যাডমিন 1 আবার ব্যাকআপ করে দিয়েছে কেন? একটু আলোচনা করে দিই। মূল ফুল কনসেপ্ট পাবেন সামনে। The DBA responsibility will be to accommodate the database, protect the database from failure whenever possible. তাহলে আমাকে কি করতে হবে বলে? প্রোটেক্ট করতে হবে কিন্তু ডাটাবেস যেন ফেল না হয়, সেজন্য আপনাকে শক্ত অবস্থান পেতে হবে। Increase the mean time between MTBF, মানে ফেইলারের মধ্যে আপনাকে এই যে বিটুইন ফেইলার ইনক্রিজ করতে হবে। Protect critical components by using Windows. এখানে যে কাজগুলো আছে ডাটাবেজের ভিতরে টেম্পোরারি এবং আনডু সিস্টেম আনডু, এই হলো ক্রিটিক্যাল। যে ক্রিটিক্যাল ফাইল কোনগুলো, নন ক্রিটিক্যাল ফাইল কোনগুলো, এগুলো ব্যাকআপ করে মিনিমাইজ দ্য লস হবে। আলটিমেটলি আপনাকে যদি কখনো ফেইলার হয়ে যায় সেক্ষেত্রে যদি লস না হয়, তাই না? ইয়াকি ধরেন ডিস্ট্রয় হয়ে গেছে সামহাউ, ডাটাবেস ফিরেছে, ক্র্যাশ করছে, যদি ডাটা লস না হয় তাহলে খুব একটা করি না, বলে ক্র্যাশ করতেই বের হয়। কিন্তু আমি যেখান থেকে ক্র্যাশ করছিল ঠিক সেখান থেকে আবার কি করতে পারছি, ওইগুলো তো আপ করতে ভাই, ওইটা একটু ইয়ে করে দেবেন না, যে পর্দাটা উঠে আসছে চোখে লাগছে। আরো রেসপন্সিবিলিটি আসলে এগুলো না, আমরা যে কাজকর্ম করি তাহলে এগুলো কি ইয়া না, এগুলো কি রেসপন্সিবিলিটি করে না? ক্যাটাগরিজ অফ ফেইলার, কি কি ধরনের ফেইলার হতে পারে এখানে যেগুলো দিয়েছে, বাইরেও হিউজ পরিমাণ আছে। তারপরে আমরা একটু দেখি কি আছে। স্টেটমেন্ট ফেইলার হতে পারে, নেটওয়ার্ক প্রসেস ফেইলার হতে পারে, ইউজার প্রসেস হতে পারে, ইউজার এরর হতে পারে, ইনস্ট্যান্স ফেইলার হতে পারে, মিডিয়া ফেইলার হতে পারে। মিডিয়া মানে হলো আপনার ফিজিক্যাল ডাটা, হার্ড ডিস্ক, সেটা মনে মিডিয়া মানেই হলো ফিজিক্যাল হার্ড ডিস্ক কথা, সেখানে ডাটা ফাইলটা আছে। ডাটা ফাইল কোথায় আছে? আমাদের এএসএম গ্রিডে আছে। সো ওইটা আবার কোথায় আছে? ডিস্ক আছে না, আমরা দুইটা ডিস্ক অ্যাড করছে কি, মানে ডেটা গ্রুপে দুইটা ডিস্ক আছে 10 জিবি করে, ওইটা নষ্ট হয়ে গেছে ডিস্ক, তাহলে কি? তাহলে ওইটা ব্যাকআপ আছে কি? তখন ফিজিক্যাল এই মিডিয়া ফেলে। চল আমরা এখানে একটু দেখি ছোট ছোট কথা। স্টেটমেন্ট ফেলিওর হতে পারে, টিপিক্যাল প্রবলেম হতে অ্যাটেম্প টু ইন্টার ভ্যালিড ডাটা ইনপুট টেবিল। স্টেটমেন্ট ফেলিওর হলে আপনার কি করা, আপনি ডিবি আপনি করতে ধরেন ইনসার্ট ইনটু টেবিল, একটাকে আমরা ইনসার্ট করছি না, ভ্যালুস গুলো যে ডাটা কম দিয়েছি তাহলে ইনসার্ট হবে না, বেশি দিয়েছি ইনসার্ট হবে, বা দেওয়ার কথা নাম্বার দিয়ে করছে ডেট, তাহলে ইনসার্ট নেবে। এটা আমি ডিবি করবো, এখানে আমার কোনো রেসপন্সিবিলিটি, এটা ওনার স্কেল করতে হবে। বা যারা প্রোগ্রাম ডেভেলপ করছে, অ্যাপ্লিকেশনে কাজ করে, উনি এটা সলভ করছে, আমার কাজ। এই টাইপের কিছু বলুন। স্টেটমেন্ট ফেল হলে এটা আসলে ইনভ্যালিড ডাটা থাকলে ভ্যালিড ডাটা দাও, কারেক্ট ডাটা দাও, এই কথাগুলো। ইউজার প্রসেস যদি ফেল হয়, এখানে আমার কাজ আছে। ইউজারের প্রসেস ফেলে গেছে, মনে আছে কি? ইউজার প্রসেস এবং সার্ভার প্রসেস এই দুটো মিলে তো সেশন তৈরি হয়, মনে আছে কি? একটা ইউজার যখন ইউজার প্রসেস থেকে রিকোয়েস্ট পাঠায়, লিসেনার রিসিভ করে কোথায় নিয়ে যায়? সার্ভার কি হয়? সার্ভার প্রসেস, সার্ভার প্রসেস, লিসেনার প্রসেস, ইউজার প্রসেস এস্টাবলিশ হয় এবং পিজিএ ডেভেলপমেন্ট বা সেশন গুলো। এখানে ইউজার প্রসেস ফেল যদি হয় অথবা সার্ভার প্রসেস যদি ফেল হয়, তাহলে এখানে কাজ। এটা হওয়ার কারণ কি? কারণ হতে পারে ধরেন ডেটাবেজের মধ্যে ইনস্ট্যান্সের স্পেস এনাফ না হতে পারে না, কম আছে, বুঝে নাই? তখন আপনার কি হবে? প্রসেস ফেল করবে, সার্ভার প্রসেস দিতে পারবে। আপনি ইয়া দিচ্ছেন, এসজিএ দিচ্ছেন ধরেন 100 MB, সাপোজ পিজিএ দিচ্ছেন 10 MB, তাহলে ম্যাক্সিমাম কয়টা ইউজার এখানে কাজ করতে পারবে? 10টা। 10 MB ম্যাক্সিমাম, সবাই ম্যাক্সিমাম ডাটা নিয়ে কাজ করতেছে, তাহলে ম্যাক্সিমাম কত? 10 10 100, তাই না? এরপরে 11 12 13 14 আরো কেউ দিয়ে রাখে, তার প্রসেস কাজ করবে, ফেল। এই ফেলের সমাধান হলো আপনি কি বাড়ান, ইনস্ট্যান্স বাড়ান, তাই না? রিকোয়েস্ট অনেক বেশি। যদি আপনারা দেখবেন এই যে এসএসসি রেজাল্টের সময় কি একসাথে সবাই ডাটা দেয়, ওনার কি এক সময় গিয়ে সিলেক্ট করে না, ওর ক্যাপাসিটি নেই, দেখে এরকম হয়। সেক্ষেত্রে ডিবি কি করবে? নট ইউজার এখানে বলছে ইউজুয়ালি নিডেড, কিন্তু আসলে ডিবি এর এখানে কাজ আছে, সেখানে চাইলে কি করা যায়, আমরা
ইউজার প্রসেস, সার্ভার প্রসেস এই কিছু কাজ করে, তাহলে দেখি যে ইউজার এন্ডে কিছু ইস্যু হয়, তাহলে ইউজার প্রসেস ওখান থেকে বিল্ড করবে। আর সার্ভার প্রসেস যদি জায়গা না পায় তাহলে আমি একটু ইনস্ট্যান্স বাড়িয়ে দেবো, র্যামের কাস্টমার বাড়িয়ে দেবো। নেটওয়ার্ক ইজ এ ফেস। এই নেটওয়ার্ক মানে কি ইন্টারনেট ব্যান্ডউইথ স্টার্লিং, ডিএনএস সার্ভিস, তাই না? টিএনএস সার্ভিস। এবারে যদি লিসেনার যদি ফেল হয়, এইখানে আপনার কাজ আছে নাকি? লিসেনার কাজ করে না কোনো একটা লিসেনার, আপনি কি করেন? আর দুই তিনটা লিসেনার বানাই, তাহলে কি হবে? কাজটা ফার্স্ট করবে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি ফেল করবে, বা আপনার সার্ভারে যে নেটওয়ার্কিংটা আছে ল্যানের কানেকশন বা আপনার সেই কার্ড যেখান থেকে গেছে ওইটা নষ্ট, তাহলে কি করতে হবে? এবার কিনতে হবে, বা ওই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আইটি বলতে ওরা করে দেবে। নেটওয়ার্ক কানেকশন ফেল করতে পারে, তখন আমাদের কি করতে হবে? ব্যাকআপ নেটওয়ার্ক থাকলে সেগুলো এস্টাবলিশ করতে হবে। সো আমরা কিন্তু একটা কথা শিখছিলাম বা দেখছি ওইটা, যে একটা ডেটাবেজের যে ডিসাইডেবল সার্ভিস আছে, তো সেটাকে আমরা চাইলে একটা লিসেনার দিয়েও করতে পারি, আবার মাল্টিপল লিসেনার দিয়েও কি ডেভেলপ করতে পারি। আবার মাল্টিপল লিসেনারকে আবার মাল্টিপল সার্ভারের সাথে দিতে পারি। লিসেনার শুধুমাত্র প্রথমবার যখন একটা ইউজার কানেক্ট করে, ইউজার প্রসেস, সার্ভার প্রসেস, লিসেনার কি করে? রিসিভ করে, সার্ভার নিয়ে সেশন বানাই দেয়, এরপর লিসেনার কাজ করতে পারে। তো যেহেতু শুধু কানেকশন টাইপেই, মানে রিকোয়েস্ট টাইপেই এবং সেশন বিল্ড করার মধ্যেই এর সীমাবদ্ধতা, সেহেতু আমরা মাল্টিপল লিসেনার মাল্টিপল সার্ভারে দিয়ে রাখি, তখন পারফরমেন্স কি হবে? হাই। সো ওয়েট করবে না, এটা আপনি করতে পারেন। র্যান্ডম ইউজার আছে না কিছু, যে কোনো মুহূর্তে দাদা করে ইউজার বেড়ে, ধরেন ঈদের ঠিক আগে, ঈদের 2 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে বিকাশের ইউজাররা সগরম হয়ে যায়, তাই না? নাকি সবাই বলে ও জায়গায় এত টাকা ক্যাশব্যাক, এত টাকা কিনতে যাবেন, বলে আপনি বিকাশে পেমেন্ট করেন, তাহলে আপনি এখনই 10% ক্যাশব্যাক করেন, আপনি কি টাকায় কার্ডে পেমেন্ট করবেন? আমি বিকাশে পেমেন্ট সব ইউজার সেম। এখন সন্ধ্যার পর অবস্থাটা কি বলে? 2600 যায়, 2400 যায়, কি অবস্থা? ওই সময় যদি ও সার্ভারে কি আপনি আমি ধরেন অ্যাপসে ঢুকছি, সবাই দেখি লোডিং কাজ করে না, আলটিমেটলি তো এই সবাই কানেক্টেড কার সাথে বলেন? ওদের ডাটা সেন্টারের সাথে, অ্যাপসের সাথে। অ্যাপস কানেক্ট কার সাথে? ডাটার সাথে। তখন আমরা যারা ক্লায়েন্ট আছি, ইউজার, আমাদের নাম ওইখানে ট্রানজাকশন টেবিল আছে কিনা, ওইখানে আমার কত টাকা ধরলো, কত সাথে, কোন প্রত্যেকটা কোম্পানি। আমি বসুন্ধরা গেলাম, এগুলোতে এক ধরনের অ্যাপেক্স, আবার আরেক ধরনের দিচ্ছে, আবার জেটের পর গেলাম সেখানে আবার আরেক ধরনের ডিসকাউন্ট দিচ্ছে, আবার উপরে গেলাম বিএসসি খাইতে, সেখানে কোনো ডিসকাউন্ট দিচ্ছে, টাকা নেই পকেটে, এখন ওখানে পে করো। তাহলে এখন দেখেন ও আবার কি ক্যালকুলেট করবে, কোন জায়গায় আমি বিলটা দিচ্ছি, ওর সাথে বিকাশের কন্ট্যাক্টটা কি, কত পার্সেন্ট ক্যাশব্যাক দিলে সে কি নেবে, তাহলে সেই অনুযায়ী ট্রানজাকশন কিনা। তখন আমি মনে করি স্ক্যান করবো, টাকা দিয়ে দেবো, ক্যাশব্যাক পাবো, কিন্তু এরকম সবাই তো মনে করতে হবে। সবাই যখন মনে করতো, সার্ভার তাহলে কি মনে করে? ওর তো আবার সবার সাথে যে দিই, এইগুলি তো হয় কেন? সেসব হঠাৎ করে বেড়ে যেতে পারে কিনা, আপনি কি বসে থাকবেন না? সেটা একটা প্ল্যান থাকতে হবে, যারা ডিভিজনে থাকবে, কোন পিক আওয়ার বা পিক টাইম, তাই না, ইভেন্ট, এগুলোকে খেয়াল করবে। সেটা আমার কোন সময় আমার প্রোডাক্ট হয়। মেডিসিন, আপনার বিজনেস শিখতে হবে কোন বড়, মনে রাখবেন, যত বড়ই প্রোগ্রামার হন, যত বড়ই অ্যানালিস্ট হন, যত বড়ই আপনি ডিবিএ হন, আপনার আগে ব্যবসা শিখতে হবে। কি শিখতে হবে? ওয়ার্ল্ডের মধ্যে ট্রেন্ড বিজনেস কি, ধরুন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তাই না, এটা রিটেইল, যেটা আমরা বলি রিটেইল বিজনেস, এটা আপনি দেখুন। যেটা ফার্মাসিউটিক্যালস, মানে মেডিকেয়ার, মেডিকেল ইয়ে নিয়ে। 3 নম্বর কি, টেলিকমিউনিকেশন, হ্যাঁ, বুঝছেন কিনা? আর হলো ব্যাংকিং। 4 ধরনের বিজনেস দিয়ে পৃথিবী চলে, বুঝলেন? ডাটা অ্যানালাইসিস, আপনি যে কোনো রিসার্চ করবেন, আপনি কিছু থিম ডেভেলপ করতে চান, তাহলে এই 4 ধরনের বিজনেস নিয়ে করবেন। আপনি দেখেন ঘুরে গিয়ে দেখি রিটেল, রিটেল সব রিটেল আছে না, রিটেলের আবার আমরা কি করতে হবে, সাপ্লাই চেইন রিলেটেড, সেলসের হইতে পারে কি, ফার্মাসিউটিক্যালসের ব্যবসা আলাদা কিনা আবার নাকি? ফার্মাসিউটিক্যালসের ডাটা আপনি মিনিমাম 7 ইয়ার্স পর্যন্ত রাখবেন। একটা হসপিটালে আপনার কাছে কেউ ডায়াগনোসিস রিপোর্ট করতে আসছে, এটা ডাটাটা আপনাকে ছেড়ে দিবেন 5 বছর পর, 2 বছর পর, 7 বছর মধ্যে মিনিমাম রাখবেন। এটা কিন্তু WHO ইনস্ট্রাকশন। আচ্ছা, এবার আসেন আপনি যখন কিসে ব্যাংকিং এ কোন ডাটা, এটা 10 ইয়ার্স পর্যন্ত রাখতে হবে, এরকম প্রত্যেকটা কি আছে। সো আপনি যখন এগুলো বিজনেস নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, ব্যবসা শিখতে হবে। So at first you get your business logic, then apply and implement and create a business ছাড়া কোনো কাজে হাত দেওয়াই যাবে।
আগে নিয়ম শেখো, আগে লজিক শেখো, তারপর কাজ করো। আমাদের ডিবিএ দের ক্ষেত্রেও শেখো। এখন আমি কোন সময় আমার এই লিসেনার বাড়াইতে হবে, আমার সব সার্ভিস বেশি দিয়ে কোন সময় দিব না, এটা আমার দরকার নেই। আমার তো ম্যানেজমেন্ট কিছু করে নেই, এই কথা বললে চলবে বলে? আমার তো কোনো ইনস্ট্রাকশন আছে না, আমি করি নাই, শেষ। যেমন ট্রেনের সময়, ঈদের সময় আসছে, ট্রেন বেশি বাড়াতে হবে, লাইন ক্লিয়ার করতে হবে না, আমার তো কোনো মন্ত্রণালয় থেকে কিছু বলে নেই। তো বলার লাগবে কি তুই কি জন্য দরকার, তুই বোঝো না, পরে করতে হবে। যার যার জায়গা থেকে অ্যানালিটিক্যাল কাজ, পৃথিবীতে কোন কাজের দাম বেশি বলে? অ্যানালিটিক্যাল কাজ। প্রতিগত নিয়মতান্ত্রিকের মধ্যে থাকে। সো এই নেটওয়ার্ক ফেইলিওরের ক্ষেত্রে আমরা লিসেনার ফেল হতে পারে, যেগুলো আমরা এখানে আমাদের কাজ হচ্ছে মানে আপনারা দেখছেন পারেন না, লিসেনার তৈরি করা, সার্ভিস অ্যাড করা। আজকেও তো মনে হয় সব স্টাফ কিছু একটা দেখছেন। ইউজার এরও হতে পারে, ইউজার ভুল করে একটা টেবিল ফেলে দিচ্ছে, ড্রপ টেবিল সারা আমি তো কান্নাকাটি করে শেষ। আপনি একটু ভাব নিবেন না, এটা শেষ হতে হবে না। তারপর কি সে কিছু ডাটা ডিলিট করে মডিফাই করে আপডেট করে দিচ্ছে একদম। তাহলে সেগুলো হলো, এটাকে বলা হয় লজিক্যাল ব্যাকআপ। কি বলা হয় বলেন? লজিক্যাল মানে লজিক্যাল রিকভারি। দুই ধরনের রিকভারি হয়, একটা ফিজিক্যাল রিকভারি, একটা লজিক্যাল। আপনাদের দেখাবো এগুলো প্র্যাকটিক্যাল দেখাবো। আপনাদের সকালে যেখানে DB1 আপনাদের কত 190 যেটা তাদের অ্যাডমিন 2 চলে, ওখান থেকে এই লজিক্যাল বা ফিজিক্যাল ব্যাকআপ শেষ, লজিক্যাল ব্যাকআপ চলে। সো অ্যাডমিন 2 একদম স্পেসিফিক্যালি এগুলো আছে। এই যে কতগুলো টার্মগুলো বলি প্রত্যেকটা আপনারা একদম ডকুমেন্টেড প্র্যাকটিক্যাল দেখবেন তখন দেখুন। তো এইগুলো আমরা সলভ করতে পারি কিনা, টেবিল ড্রপ করছে রিকভারি করতে পারি বলে দেখেছেন আপনাদের ফ্ল্যাশব্যাক টেবিল, টেবিলের নাম তো ডিফল্ট ড্রপ পারি না আমরা স্কুলে দেখছেন না আপনারা। তারপরে কোনো ডাটা মডিফাই যদি করে সে ডিলিট করে দেয়, তাহলে আমরা আগের স্টেজে ডাটা ফিরিয়ে আনতে পারি কিনা? পারি। ভার্সন বিটুইন এসসি এন্ড মেইন কারো এন্ড ম্যাক্স ভ্যালু একটা কমান্ড আছে, ওই ফ্ল্যাশব্যাকের কথা বলছি। দেখুন ফ্ল্যাশব্যাক ফর এরর অ্যানালাইসিস, কি এরর হয়েছিল এগুলোর জন্য ফ্ল্যাশব্যাক কোয়েরি, ফ্ল্যাশব্যাক ভার্সন কোয়েরি, ট্রানজাকশন কোয়েরি। আর ফর এরর রিকভারির জন্য ফ্ল্যাশব্যাক ট্রানজাকশন ব্যাকআউট, ফ্ল্যাশব্যাক টেবিল ড্রপ দেখাবো। এই টপিক গুলো যদিও অ্যাডমিন 1 একটু কাজ দিচ্ছে, কিন্তু মূল কাজ কোথায় এগুলো বলেন অ্যাডমিন 2 এটা অ্যাডমিন 2 এর মধ্যে ফ্ল্যাশব্যাকের কোড আছে। এটা এখন আপনাদেরকে স্যার এখানে থিওরি আর এখানে প্র্যাকটিক্যাল, ওখানে থিওরিও না, এখানে এটা বেসিক আমি জানি না, দেওয়াই ভালো শেষ। এইটা এখানে লাগান, এই যে কথা কোথায় বলতে দেখেন, এই যে ফ্ল্যাশব্যাক দেখছেন, এই যে ফ্ল্যাশব্যাক টেকনোলজি, হ্যাঁ ফ্ল্যাশব্যাক ডেটাবেস, এবারে কি পয়েন্টের টার্ম লিখবো, এই জিনিসগুলোকে মিট করছে এখানে বলছে। আমরা তো জানি তার আদ্য পাত্র আগে পরে, যার কারণে বললাম যে ওইখানে আপনি এবার ধরে কি এটা কি আছে হতাশ হয়ে আছে। এগুলো আপনারা পাবেন সামনে। এগুলো আমি দেখাতে গেলে ওই এক একটা টপিক কিন্তু এক একটা চ্যাপ্টার আছে, আমার 2 ঘন্টা করে মিনিমাম লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা। সো আপনারা আবার রাগ করে না যে স্কিপ করতেছেন, আসছে কামিং সুন। ইনস্ট্যান্স মানে কি? ডাটাবেজে 2টা পার্ট আছে, এটা এখানে আগের সেই কথা, তাই না? একটা ডাটাবেজে পার্ট কয়টা? একটা ফিজিক্যাল পার্ট, একটা কি ফিজিক্যাল পার্টে কি কি ছিল? ডেটা ফাইল, কন্ট্রোল ফাইল, অনলাইন রোলক ফাইল, আর্কাইভ ফাইল, পাসওয়ার্ড ফাইল, প্যারামিটার ফাইল, তাই না? এসএফআরপি ফাইল, তারপর কি প্রেস ফাইল, এরর লগ বা প্রেস, এগুলো ছিল। যদিও মূল লজিক্যাল পার্টে কি ছিল বলেন? এসজিএ, পিজিএ, ব্যাকগ্রাউন্ড প্রসেস। এই যে ইনস্ট্যান্সটাকে বলে কি লজিক্যাল। এটা যদি ফেল হয় তাহলে কি এটা বেসড অন কি RAM, বেসড অন হার্ড ডিস্ক। যদি এখানে গন্ডগোল লাগে তাহলে হার্ড ডিস্ক রিলেটেড ইস্যু, বাড়ানো লাগে না কমানো লাগে কিছু, আর এখানে RAM এর গন্ডগোল বলতে কিছু নেই। RAM কি RAM বাড়াও, স্পিড র্যামের ফিজিক্যাল স্টোরেজ হাই করো, তাহলে কি সবাই বেশি স্পেস পাবে। সো এটা বলছে কথাগুলো কোথায় হিট করছে খেয়াল করছেন? ইনস্ট্যান্স মানে কোনটা লজিক্যাল পার্ট যদি ফেল হয় তাহলে তো শেষ, কাজই করবে। এখানে চেক পয়েন্ট প্রসেসের কথা বলছে। ইনস্ট্যান্সে যদি কোনো ধরনের এরর হয় তখন কি হয়, এটা যদি ডাটাবেজে হয়ে থাকে তাহলে এটা কন্ট্রোল ফাইলের হেডারেও চেক পয়েন্ট রাখে, আবার যদি ডাটার হয় তাহলে কি ডাটা ফাইলে হেডারও রাখে, তাই না? চেক পয়েন্ট কয় জায়গায় রাখে? 2 জায়গায়। কোথায় কোথায় রাখে? কন্ট্রোল ফাইলের হেডারও রাখে ডাটাবেস রিলেটেড বিষয়, আর ডেটা রিলেটেড বিষয়গুলো বা ডাটা ফাইলের হেডারে রাখে, সেও কি রাখে চেক পয়েন্ট। সিকিউরিটি মানে একটা এসসি নাম্বারটা, ওই যে একটু আগে আপনারা দেখছিলেন যে ওই একটু আগে অডিট করার সময় ওই বেটা কখন ট্রানজিশন করছে এসসিএন পদ রেখে দিচ্ছে, ওই যে ওই নাম্বারটাই কিন্তু সব জায়গায় ঘুরে ওইটাই সব জায়গায়, ওইটা ধরে আমরা কি করতে পারবো।
আরেকটা আমাদের ফাংশন আছে, আমি দিব আপনাদের। সেটা হলো আপনি যদি বলতে পারেন যে আমার ধরেন লাইক আজকে সকাল 11:30টার সময় আমার টাইম সবকিছু ঠিক ছিল, 11:30টার পরে দেখে উল্লামুল রেখে, তাহলে ভাই আপনার এই 11:30 পর্যন্ত ফেরত নেন। আমি যদি বলি ওই সময় আপনার এসসি কত ছিল, এইটা কি ক্লায়েন্টরা বলতে পারবে বা এটা বলার তো কথা নয়। তো আমরা এসসিএন দিয়ে খুব দ্রুত আমরা ফ্ল্যাগ ব্যাক করবো, মানে রিকভারি করবো। এই জন্য একটা ফাংশন আছে, আমি আপনাদের দিব যে টাইম বললে ওই টাইমে এসসিএন কত ছিল এটা বের করা যাবে। আবার এসসিএন দিয়ে বের করা যাবে যে টাইম কখন ছিল। সুবহানাল্লাহ বলেন, বুঝছেন কি? টাইম দিয়ে কি বের করা যাবে? এসসিএন দিয়ে ওঠা। হ্যাঁ, এত লড়ো নাকি সবই তো সত্য। তা আমরা যদি এসসিএন দিয়ে খুব ফাস্টার ফ্ল্যাগ ব্যাকে যেতে পারবো, তাহলে এসসিএন দিয়ে চলবে। বুঝছি কিনা? কামিং সুন। এই যে লগ রাইটার কি করে মনে আছে কিনা? লগ বাফার থেকে লগ রাইটার কোথায় লেখে? রিড লগ ফাইল লেখে। রিড লগ ফাইল করে থাকে 3টা, মনে আছে? লগ গ্রুপ করে থাকে 3টা। আমাদের কাজ কি? লগ গ্রুপে মেম্বার অ্যাড করে রাখা, মনে আছে? লগ গ্রুপে কি অ্যাড করা? মেম্বার অ্যাড করে। আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্যান্স লিখব। ইনস্ট্যান্সের সময় দুই ধরনের হইতে পারে, রোলিং ফরওয়ার্ড, রোল ব্যাক। এটার ঘটনা মনে আছে তো? ধরেন আপনি ডাটাবেজে কানেক্ট করছেন, ইনস্ট্যান্স কানেক্ট করছেন, এটা সেশন দিচ্ছেন, যেটা আপনি ইনসার্ট করছেন, আপডেট করছেন, ডিলিট করছেন, হ্যাঁ করছেন। করার পরে কিছু এখানে একটা কমিট করছেন, এরপরে গুলো কমিট করেন। এই অবস্থায় ইনস্ট্যান্স ফেল হয়েছে, মানে কি? মানে হলো লাইক পাওয়ার আউটেজ হয়ে গেছে, ধাপ করে ফিরে গেছে। তাইলে এখন আপনার ডাটাবেজের এই যে ট্রানজাকশনের যেগুলো আনকমিটেড ছিল বলে কি হবে? রোল ব্যাক, তাই না? যখন প্রথমে, তারপরে যখন আমরা এই যে কারেন্ট চলে গেল, তা আমাকে ডাটাবেজ ডাউন হয়ে গেছে, ডাউন করলে কি আবার সব কখন হবে? তাহলে এখন হবে কি? তাহলে রোল, একটা আছে রোল ব্যাক আর রোল ফরওয়ার্ড। রোল ফরওয়ার্ড হলো এমন কিছু ট্রানজাকশন যেগুলো ধরেন অনলাইন রিডোলগ ফাইলে লিখছে কিন্তু ডাটা ফাইলে লিখতে পারেনি, বুঝে নাই? কোথায় লিখছে? রিডোলগ ফাইলে লিখে ফেলেছিল কিন্তু ডিবি রাইটার লিখতে পারেনি। আমরা জানি যে ডিবি রাইটার লেখার আগে কি লেখে? লগ রাইটার লেখে। এটা একটা কথা ছিল কিনা? ডিবি রাইটার লেখার কি লেখে? লগ রাইটার। তাহলে ধরেন লগে লিখছে কিন্তু ডিবি রাইটার লেখে নাই। আরেকটা হলো লগেই লেখে নাই, তার আগে কি যেগুলো কমিট হয় সেটা কোথায় লেখে? লগেও থাকে, ডিবি রাইটার। সামহাউ যদি লগে থাকে ডিবি রাইটার না থাকে, তাহলে এটাকে বলা হয় রোল ফরওয়ার্ড। এটা বলা হয় কি? রোল ফরওয়ার্ড। রোল ব্যাক মানে ওই যে আনকমিটেড ডাটা, এটা কি করে দিবে সে? যখন এই অবস্থায় ধাপ করে আপনার বন্ধ হয়ে যাবে, তখন রোল ফরওয়ার্ড মানে কি? যেগুলো লগে লেখা আছে বা ডাটাবেজ রাইটার লিখতে পারে না, সেগুলোকে রোল ফরওয়ার্ড করে দিয়ে কি করবে? লিখতে বলবে। আর যেগুলো রোল ব্যাক করে দিয়ে করবো, যেগুলো আনকমিটেড ডাটা, সেগুলো ঠিক এটার উপরে বেচ করে আমি আপনাদের কিছু সলিউশন দেখাবো। সেটা হলো ধরেন আপনি গত আজকে কয় তারিখ? 27 তারিখ। গত মাসের 30 তারিখে একটা ব্যাকআপ নিয়েছি ডাটাবেজ থেকে, আমার ব্যাকআপ। কিন্তু 27 তারিখে যে এখন 6টা বাজতেছে, এই সময় পর্যন্ত কমিটেড ডাটা আছে, তাহলে এইটার তো আর আমি ব্যাকআপ নেই নিছি। আমার কাছে ফাইল আছে কোনটা? এখন আমার কোনো একটা ডাটাবেজ নষ্ট হয়ে গেছে, একটা টেবিল স্পেস নষ্ট হয়ে, ডাটা ফাইল নষ্ট হয়ে গেছে। আমি বলবো হ্যাঁ হ্যাঁ এটার তো ব্যাকআপ আছে। কত হবে? 30 তারিখ। কত? গত মাসে 30 তারিখ। তাহলে এই কদিনে 27 দিনের 27 মানে এখানে 17 মাস হইতে পারতো না? 17 বছর হইতে পারতো না? পারতোই তো। আমার 17 ঘন্টা 17 মিনিট 17 সেকেন্ড হইতে পারতো, মানে নাই। এখন ডেটাবেজ যদি আর্কাইভ বলে থাকে, কোন মানে বাই ডিফল্ট ডাটাবেজ আমাদের নো আর্কাইভ মোড। বাট ইন ফিউচারে যখন আপনারা কাজ করবেন তখন ডাটাবেজ ডেফিনেটলি আর্কাইভ করবেন। আমরা করি নাই, কারণ সামনে করবো। এই যে যদি আর্কাইভ মোডে থাকে, তাহলে আপনার যদি কোনো একটা ব্যাকআপে প্রিভিয়াস একটা ব্যাকআপ থাকে বা ডাটাবেজের ভিতরে কমিটেড ছিল কিন্তু কোনো একটা ব্যাকআপের পরে এখানে গ্যাপ আছে, তাতে সমস্যা নেই। আমি তখন আমরা ব্যাকআপটাকে এই লাস্ট কমিটেড পর্যন্ত এটা রিস্টোর করে বাকিটা ছিল সেটাও সহ তাকে আপ করে দিতে হবে। আর যদি আর্কাইভ মোডে না থাকে, তাহলে এই যে লাস্ট ব্যাকআপ যে পর্যন্ত ছিল 30 তারিখ পরেগুলো পাবো। তাহলে এটা কি আমার ডাটা লস না? তাহলে আমরা কি আর্কাইভ করবো না করবো না? না শিখে করতে চাই না, তারপর লাগবে না, তারপর এটা পেয়ে যায়। বুঝলেন কি বলবেন?
দুই তিনটা চার পাঁচটা কথা আছে, কাজ আছে। চাক না চাক, কিছু জিনিস দেবো না আর কিছু জিনিস দিব, কিছু জিনিস জোর করে এলে দেবো আর কিছু জিনিস দেবো না, এটা দেবো না। যেমন পিকে তে বিশেষ করে এফকে ইউজারকে ভ্যালু এন্ট্রি করতে দেবে না, মানে উনি যেন নিজে এন্ট্রি না করে, অটো যাবে। কোথায় যাবে? আপনি ইউজারকে এন্ট্রি করতে দেন, তাইলে আপনার ঘুম হারাম করবে। আবার কোন মাস্টার ডেটা ডিলিট করলে যেন চাইল্ড সহ, মানে অনডিলিট সেট না অনডিলিট ক্যাসকেড, চাইল্ড সহ যেন ডিলিট হয়ে যায়, এই অপারেশনটা ইউজারকে আপনি দিবেন। চাইল্ড কনভেন্ট নাই, হয় না, এটা হবে না। কারণ উনি আপনার ঝামেলা। আরো কিছু এরপর কাজ আছে, এই একটা কথা বললাম, আর্কাইভ সার্ভার আছে মানে আর্কাইভ করবে। আমরা রিপোজিশন দিলে আর্কাইভ সরকারিজেশন দিই, কি বলে আর্কাইভ ছাড়া হবে না। বিষয়টা এমন, এই যে টেসলা বাংলা, এই যে ঢাকায় টেসলা রয়েছে কিনা দেখছেন, গত কদিন আগে আমি মাঝে মাঝে অফিস থেকে বাসা থেকে অফিসে গেলে সেখানে ওই ইয়া পড়ি, হেলমেট পরি, অল্প একটু জায়গা ভিতর থেকে ট্রাফিক জায়গা, ওই চশমা পরা, সানগ্লাস পরা, ওই যে গগলস, হেলমেট নাই। তো উল্টা একজন টেসলা আসতেছে, আমরা তুই উল্টা এসেছিস কেন? আমরা আপনার হেলমেট কই? ঠিক আছে, আমি তোর হেলমেট, আমাকে হেলমেট লাগাই। দেখেন আমি একলা মানুষ, আমার হাইড্রোলিক আছে, কত সুন্দর বাইক, আমি ড্রাইভিং লাইসেন্স আছে, আমার ত্রুটি হইলে আমি হেলমেট করি না। ওর কি, ও ওই অটো মানে ওইলে রিক্সার যে চাকা, সিপর আমি খেয়াল করে দেখছি, মোটা চাকাও না, কিছু অটো আছে মোটা চাকা, ভারী, হ্যাঁ ওই যে ওই চাকা, এতটুকু চাকা, সেইটাই, সেই রিম, সেই বডি, এবার পা দুইটা উঠে গেছে সেভাবে, আমার লাগে না, তার লাগে না। বুঝছেন? এখন আমরা যখন এইসব টেসলা বানাবো বা ইন্টারভিউ ডাটাবেস দিব, ইউজার মনে করে আমার কিছু লাগবেই না, আমরা এই রিকুইজিশন, এই টেসলা এই গাড়ির অনুমোদন জাপান কোনদিন দিবে? আপনি বলেন কেন দিবে না? কেন দেখুন, কেন কস্ট কম, আউটপুট বেশি, 4,000-5,000 মিনিট আনা যায়, সমস্যা বলেন, বলবে তুই করছো কি করে? ওরা মনে করবে যে কবিরা গুণ করছে, মানে 12 মানে হামলা মতো জলদি এখান থেকে পাই। আমাদের দেশে হ্যাঁ তামাশা চলছে, এটা কোনো তাই নয় কি? ডেটাবেজের ক্ষেত্রে মনে রাখবেন, ইউজার চাইবে যে আমার এইবার লাগবে না, কোন রকম খালি দেখে ডাটা এন্ট্রি আর রিপোর্ট রিলিভার হবে, কি এন্ট্রি হবে রিপোর্ট হয়ে যাবে। এই টাইপের সে সলিউশন চাই, কোনোদিনও দিবেন না, বলবেন না এটা আপনার এগুলো লাগবে, লাগে কিন্তু জায়গায় দিয়ে চলে, আমার বন্ধু চলা এই করে, ওনারা বিপদে বলবে আপনার লাগবে, জাপানেও তো আপনার থেকে একটাই করবেন না, ভাই এটা নিয়ে আপনার বুঝতে পারছি কিনা? আমরা দিব, আমরা তো এখন শিখে ফেলছি, আমরা কি এখন আর তাকে ওই ওইভাবে চালাকে দিব? ওই যে একটা গল্প বলছিলাম, ওই যে টিউমার কাটার গল্প বলছি, আপনাদের বলছি, বলি নাই? কি বলে অনেকগুলো তো চারিদিকে রুগী, কারে কোন টিউজ, ব্যাপার হলো মজার একটা ঘটনা। 3-4 জন ডক্টর, তারা বাইরে থেকে পড়াশোনা করে আসে, তারা হলো অর্থোপেডিক্সে, মানে বিভিন্ন মানুষের টিউমার ই করে না, বা কেটে দিতে গেলে টিউমার এগুলো সার্জারি করে, তারা প্রত্যন্ত একটা টিভি এলাকায় আসছে, এখানে মানুষের খুঁজলি পাঁচরা এগুলো বেশি হয়। তারা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করছে, জায়গা ভাড়া নিচ্ছে, তারা এখানে খুব মজার একটা ব্যাপার, গল্পটা আমাদের শিক্ষা আছে। তারা বসে, এই এলাকায় প্রচুর কর্মজনিত লোক আছে, তারা বলতেছে, মানে তারা তাদেরকে ইনভাইট করেও বলে খাওয়াবো, টাকা দিব, আপনারা আমাদের এখানে ফ্রি চিকিৎসা করতে আসেন, কেউ আসেন। তো বাজারের মধ্যে একজন ইয়ে আছে, নাপিত খুব দিয়ে কি করে নাপিত, তো কারো যদি কোনো টিউমার খুঁজবি পাশা ওদের ওর কাছে নিয়ে যায়, ওপর গ্রেপ্তার দিয়ে বাইরে দিয়ে যায়, একটু পাতা দিয়ে ঠিক আছে। যুগ যুগ ধরে ওই লোক এই কি করতেছে, তার এক্সপিরিয়েন্স এই সার্জারি করে, এই জন্য কোনো রুগী ওই ডাক্তারের কাছে যায় না, কারণ ডাক্তারের কাছে গেলেই আগে বলে তোমার হার্টবিট ঠিক আছে কিনা, তোমার কি ডায়াবেটিস আছে কিনা, এত টেস্ট মেস্ট করায়, মানে ফ্রি করে ওরা এত এইটা ঝামেলা মনে করে, দরকার নেই। আমরা ওই নাপিতে কাছে যাই, টান দিয়ে বাইরে নিজে চাকরি করে বাসায় দিয়ে এই করিস, এরকম হয়, বুঝছেন কিনা? ওরা অনেক বুঝে শুনলে মনে করে রোগী আনতে পারে, বুঝেন না কথাটা? আমরা এত আমি বিএস ডিগ্রি নিয়ে আসি, মানুষের কাছে আপনারা জান কেন, ওখান তো ক্ষতি হবে, দূর ক্ষতি।
আরে 15 বছর আমার দাদা করছে, বাপে করছে, সব কাজ ওনার কাছ থেকে করছে। এর উপরে কোনো এক্সাম্পল আছে? বুঝেন না? ঠিকই তো, যে সে তো অনেক রকমের সলিউশন করছে, আমরা দেখছি, বলে আমরা ছোট কাছ থেকে দেখে আসি, ওনার কাছে আমরা যাই, আছে না? চিন্তা করছে যে এইভাবে মানুষ ধরে কাজা দেয়। পরে এই নাপিতের কাছে আসে, ওই ডাক্তার আছে, বলছে তুমি কয় টাকা ইনকাম করো? বলে এত, বলে তোমার 4-5 গুণ বেশি টাকা দিব, তুমি একটা কাজ করো, আসো তোমার একটা জিনিস শিখে। তো ওই টাকার লোভে সে চলে গেছে, নিয়ে ওকে একটু মেডিকেলের কিছু জিনিস শিখেছি, যে মানুষের এই যে ধরেন কি কি রোগ গুলো আছে, কি কি যন্ত্রাংশ আছে, কোথায় একটু রোগ যদি এদিক সেদিক পড়ে কেটে গেলে কি কি ক্ষতি হইতে পারে। তো এইটা ওরে 6 মাস মতো ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, টাকাও দিচ্ছে। এখন ওর কাছে একটা চিন্তা আসছে, জ্ঞান আসছে যে না আসলে আমি যদি এখানে একটা পোস্ট দিয়ে কাটলাম, সেখানে যদি কোনো একটা নার্ভ এদিক সেদিকে কেটে ফেলি, তাহলে ও ফিজিক্যাল ফিউচারে ড্যামেজ হতে পারে। যে খুব প্র্যাকটিক্যাল বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে সে ওরা ওকে ডক্টরের মতোই বেশ কিছু ট্রিটমেন্ট করছে, করার পরে ওরা টাকা পয়সা দিয়ে বলছে ঠিক আছে তুমি এখন তোমার পেশা চলে যাবে। সে আমার তার আগে আসার পর এর মধ্যে রুগীরা তো কত রুগী বসে আছে, 3 মাস হয়েছে, সে বলছে একটু বড় হবো, তো আসেনি, পোস্ট দিয়ে ফেলাই দিবে। বহু রোগী আইসে সিরিয়াল দিবস, এখন সে বলে না আমি এখন আর কি কেন না, এটা ক্ষতি হইতে পারে। তোমার আর কি ক্ষতি হবে, আপনি করছেন না, করেন, এই যে আপনি একটা করছিলেন এইটাও করেন না, আমি এখন পারবো। এখন আর সে করে না, কারণ কি তার জেনেও আসছে, তার জ্ঞান আসছে, সে বুঝে ফেলছে। এখন টান দিয়ে কি করতে পারবে না, পোস্ট দিয়ে ফেলাই দেবে না, কারণ কি সে এখন জানে যে একটু ক্ষতি হবে, তাই না? আমরা এই যেখানে কোর্স করতে আসে কি আমরা এখন ধাপ ধাপ করে কি ফেলে দিতে পারবো? আমরা কি ওই রকমের কি মানে 2 টন ওয়েট নিয়ে একটা টেসলায় উঠে দিব? আমরা কি উনি এখন 10 জন ইউজারের চিন্তা আমার কাছে চাইছে, আমি কি আসলে 10 জনের চিন্তা করে দিব? নো। আমার এখন মেজারমেন্ট কি হবে, অন্যরকম হবে। এই জন্য জাপানকে দিয়ে বাংলাদেশের রাস্তা খুব একটা বানায় না, কারণ কি জানেন, জাপানের রাস্তা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে রিকোয়ারমেন্ট লাগে বা ওরা যে থিম, তাতে বাংলাদেশের ওই থিম দেয়। এই যে জাপান গার্ডেন সিটি আছে না, এটা শুরু করছিল জাপান, পরে ওরা এখানে থেকে শেয়ার নিয়ে উঠে চলে গেছে। প্রথম যখন শুরু করে কত পার্সেন্ট ছাড়তে হবে, গার্ডেন করতে হবে, এই সেই আছে না, পরে যখন বাংলাদেশ ইনভেস্টর ঢুকে গেছে, তারপরে আরে কি এত ছাড়া নাকি, এটাকে বিল্ডিং হাঁটে উঠান যায়, এটা বড় ঘর, এখানে আরো বাড়াও। ওদের প্ল্যান তো একদম ন্যাচারাল এনভায়রনমেন্টাল প্ল্যান। তো যখন দেখছে যে না এখানে হবে না, পরে ওরা শেয়ার নিয়ে চলে গেছে, বলছে ভাই এদের সাথে হবে না, বলছে তোমার মাথা না থাকো, তোমার কি সব লয়ে যাও, লাভ সব লয়ে যাও, বুঝলেন? ওরা তো নিয়মের বাইরে চলে যাবে না। পরে এখন চলতেছে দুবাই, আমরাও থাকি, যেমন পুরান ঢাকায় কি প্ল্যান গুলো দেখছেন, এক বছর তো এক বছর খাবার এরকম যেতে হবে, যাওয়া লাগে না। আপনি একটু চিন্তা করে দেখেছেন ঘটে কি হবে, সব আকাশ চুম্বি বিল্ডিং দেখছেন, একটা লেগে আছে। যাই হোক, আমি আমাদের গল্পের উদ্দেশ্য ছিল আমরা যেহেতু এখন শিখছি, বলেন আমাদের দ্বারা এখন আর লস ডাটা দেওয়া না, আমাদের যেন খুব দ্রুত ইমপ্রুভ করতে পারি, তাই না? আমরা যেন এখন থেকে আর ওই হাবিজাবি প্রোডাকশন নিই, ইউজার চাইলেও আমরা সুন্দর করে বুঝিয়ে তথ্যপত্রের ভিত্তিতে তাকে সলিউশন দিই, বিভিন্ন লিঙ্ক পাঠাবো, অ্যানালিটিক্যাল রিপোর্ট পাঠাবো, তাই না? যে ভাই আপনি তো দেখেন, আমার কথা নেই, কথাটা এই দেখেন অমুক সাইট থেকে অমুক 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 টেক যা আনতে পারতেন, গুগলের একটা থিম দিবে, বিভিন্ন থিম দিয়ে বলবে দেখেন, তখন ওনারা বোঝার চেষ্টা করে, বিভিন্ন এক্সিডেন্টাল হিস্ট্রি গুলো হয়েছিল সেগুলো জার্নালে সেই রিপোর্ট করে দিয়ে দেবেন, পড়েন আপনি দেখেন কি কি প্রবলেম হয়েছে, কত পার্সেন্ট ক্ষতি এখানে করছে, তখন আপনি কি এটা করতে চান? মানে তাকে এই প্রবলেমটা সামনে রাখতে হবে, বিভিন্ন কথা এবং লাভ সামনে রেখে আমরা ইনভেস্টর খুঁজি, প্রবলেম সামনে রেখে ওকে ভয় দেখাই, ভয় না মানে বুঝাবে না, এই টেকনিক খাটাতে হবে, উনি চায় না আমি দিব না। মনে রাখতে হবে আমরা যে যে ডেজিগনেশনে চাকরি করি না কেন, আমার এই ডেজিগনেশন দিয়ে, আমার এই কাজ দিয়ে ডেফিনেটলি ওই কোম্পানি বা আমার আন্ডারে যারা চাকরি করে বা আমার কলিগদের লাইফে ভ্যালু অ্যাড করতে হবে, রাইট অর রং? বুঝে নাই, কখনোই সার্থক হবো না আমরা যদি আমি আমার কাজ দিয়ে কোম্পানির ভ্যালু অ্যাড না করতে পারি, আমি আমার কাজ দিয়ে আমার কলিগ তার লাইফের ভ্যালু অ্যাড না করে দিতে পারি। আমি বস হয়েছি, আমার আন্ডারে যারা চাকরি করে, আমার বস আমার মাধ্যমে যদি ওই কোম্পানির আমার আন্ডারে যারা তাদের লাইফে যদি আমি ক্যারিয়ারে ভ্যালু অ্যাড না করতে পারি, আমি কিসের বস দিলাম বলে? কাজ তো সবাই করবে, আমি আপনি কি করবো? আমি একজন টিচার, আপনি এখানে আসছেন, আমি যদি আপনার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড না করে দিতে পারি, ভ্যালু মানে কি? ভ্যালু মানে আমার এই ডেলিভারি না, ভ্যালু মানে এর বাইরে কিছু অ্যাড করা,
এভাবে করবো। সো এটা সবসময় থাকবে, এটাই ক্রিয়েটিভিটি, এটা আমরা অবশ্যই দিব ইনশাআল্লাহ, তাই না? এই জন্য বোঝাবেন, আপনি যদি যখন দুজন কাস্টমার আপনার গল্পকে বোঝাতে পারবেন সুবিধা। যাই হোক, আমার গল্পে ছিল তো এই যে ফেস রিকভারি কথা বলছে, বিভিন্ন কি করবো বলেন, এসসিএল টু এসসিএল ধরতে রিকভারি আমি দেখাবো বলুন সামনে, কনসেপ্ট এরকম কাজ না, আমরা কাজ দেখো না। টিউনিং ও ইনস্ট্যান্সে টিউনিং করতে পারবো, কতটুকু আমার চেক পয়েন্ট পড়ছে, কোথায় কোথায় হয়েছিল, ওই যে 11টার সময় এরর হয়েছিল, তাই না? 12টায় আমি যাচ্ছি রিকভারি, তাহলে আমার মাঝে কি কি রিকভারি যেতে পারে না যেতে পারে। আপনাদের স্কুলে একটা পার্ট ছিল মনে আছে কিনা, যে কখন কখন ট্রানজেকশন কমিট হয়, কখন কখন অটো রোলব্যাক হয়, এটা কাজ পড়া ছিল মনে আছে কিনা? কখন অটো কমিট হয়, কখন অটো রোলব্যাক হয়। অটো কমিট কখন হয়? যদি আপনি এসকিউএল এর কোনো কাজ করেন, ধরেন ইনসার্ট আপনি ডিলিট মার্কস করছেন, তাহলে সেটা কি পেন্ডিং না? এটা কি ডাটাবেস সেভ হয়? সেভ হয়। ইন টাইম যদি আপনি কমিট দেন তাহলে সেভ হয়, রোলব্যাক দিলে কি সেভ হবে না। কিন্তু আপনি এসে ডিডিএল এবং ডিসিএল এর এই 6টা বা 8টা কমান্ড চালাইছেন, তাহলে আগেরগুলো কি নাই চলো আপনাদের স্কুলে যেন আপনারা দেখাইছি, সব প্র্যাকটিক্যাল দেখাইছে না বলে ডিডিএল এবং ডিসিএল। কারণ আমার কিছু পেন্ডিং আছে, আমি কমিট দেইনি, বাট ইন দি টাইম আমি কি চালাইছি বলে ডিডিএল অথবা ডিসিএল, সব ডাটা আপনি ফাইল বের করে দেখবেন আছে ডিডিএল ডিসিএল চালাইছেন, তাহলে কি হবে? আগেগুলো অটোমেটিক কি হবে? কমিট। তাহলে কি কমিট শেষ। সেই নলেজ না থাকলে বিপদে পড়বে। তো এটা ইউজারের এরর, এগুলোকেও বেশ কিছু সলিউশন আমরা দিব সামনে। এমটিটিআর অ্যাডভাইস আছে, মেইন টাইম টু রিকভারি, মানে আমাদের একটা প্ল্যান থাকতে হবে যে কতটুকু সময়ের মধ্যে আমি রিকভারি করবো, তাহলে ওই পরিমাণ কি থাকতে হবে? প্ল্যান থাকতে হবে। এটা আমি সামনে আলোচনা করবো আপনাদের এগুলো। মিডিয়া ফেইলার, মিডিয়া ফেইলার মানে কি? ওই যে মিডিয়া মানে কি? ফিজিক্যাল হার্ড ডিস্ক, ফিজিক্যাল ডিস্ক। মিডিয়া মানে কি? ফিজিক্যাল ডিস্ক। এটা মিডিয়া মানেই ফিজিক্যাল। এটা যদি ফেইলার কি করতে হবে? রেস্টোর করতে হবে, এফেক্টেড ফাইল ফর্ম দেখা, তারপর কি করতে হবে? নিউ ফাইল, যদি আগেটা নষ্ট হয় নতুন ফাইল লোকেশন করে দিলাম, একেবারে তার ফাইল হবে অ্যাপ্লাই রিডো ইনফরমেশন ইগনোরেন্স, বা রিডো যদি ফাইল থাকে সেটা ফাইল। এক কথায় ধরেন আপনার মিডিয়াটার ক্ষেত্রটা খুবই সিম্পল, এটা আপনি বুঝবেন। ধরেন এটা আপনার ডাটাবেস সার্ভার, তাই না? এখানে আপনার স্টোরেজটা দেখেছি ডাটাবেসে, এখান থেকে ব্যাকআপ নিয়ে আমরা আরেকটা আউট অফ বক্স, মানে আরেকটা পিসিতে আরেকটা মেশিনে রাখছি। এখন ব্যাকআপ নিয়ে কি আপনি আবার এই মেশিনেই রাখবেন? যদিও বাই ডিফল্ট এখানে থাকবে, বাট এখান থেকে নিয়ে আমরা কোথায় রাখবো? কপি। আউট অফ বক্স মানে কি? ডিফারেন্ট একটা হোস্টে রাখবো। কেন রাখবো? মানে এইটাই যদি নষ্ট হয় তাহলে আমি ব্যাকআপও রাখছি এখানে, সবই শেষ, তাহলে হবে? এবং এখানে ওরাকেল বা ব্যাকআপ রিকভারির এক্সাম্পল বলতেছে যে একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে ডিসটেন্স হতে হবে 100 কিলোমিটার। কত? 100। বলছে 3টা সার্ভার থাকা উচিত, আবার 100 কিলোমিটার থেকে আরেকটা সার্ভার, তাহলে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় এই 100 কিলোমিটার কি মধ্যে হয়, এর বাইরে হয়। তার মানে আপনার এটা নষ্ট হয়ে গেল, এখানে ব্যাকআপ ছিল কেন? এখান থেকে আপনি আবার করতে, এখানে নষ্ট হয়ে গেল, কোথায় থেকে? তো এখন সবাই যাচ্ছে আবার ক্লাউডে, ম্যাক্সিমাম লোক এখন ক্লাউডে যাচ্ছে। তো ক্লাউডে মানে কি? বলছে 100 না, 1000 কিলোমিটার দূরে ক্লাউডে আছে। আচ্ছা, ক্লাউডে কি? ক্লাউডে আছে বলে ক্লাউডে তো এক সার্ভার আছে না? এখন ধরেন এই আমেরিকার একটা সার্ভারে আপনি রাখছেন, বা ওই ধরেন ইসরায়েলের একটা সার্ভার রাখছেন, তেল আবিব শহরের মধ্যে একটা সার্ভার আছে, যদি এখানে হামলাগুলো হয়েছে, ওইখানে একটা ডাটা সেন্টার, ওইখানে একটা ক্লাউড সেন্টার। মাইক্রোসফটের কিন্তু ওইখানকার অফিসের পাশেও হামলা হয়েছে, হয়তো মাইক্রোসফটের অফিসে হয়েছিল, হয়তো বলে নাই, বললে এবার শেয়ার মার্কেট অসমান, ওদের তো সবকিছু নিয়ে। এখন আপনি মাইক্রোসফটের আপনি ক্লাউড ইউজ করছেন, অথবা AWS ইউজ করছেন, অথবা ওরাকেল ক্লাউড ইউজ করছেন, ওরাকেল তো বলে নাই যে মিসাইলটা ব্যালিস্টিক টাইপে আমার উপর পড়ছে। আপনি দেখুন ওই 3 দিন সার্ভার ডাউন, 3 দিন আপনার কি করবেন? ডাটা নষ্ট হবে, ডাটা নষ্ট হইতেই পারে, এবং সে কি করবে না? কেন রাখতেছেন? রাখতেছি ওখানে ইলেকট্রিসিটি ইস্যু থাকে না, এই সেই, হ্যাঁ, সবসময় পিং বলি বা এই সুবিধা, এই সুবিধাটা আপনি এইটুকু সুবিধা দেখলেন কোম্পানির জন্য। আপনার ডাটা আপনি আরেক কথা রাখতেছেন, সেখানে ফাও রাখতেছেন আপনার। ওদের পলিসিগুলো থাকে দেখেন, প্রথম 1 বছর বা 2 বছর একটু কম না, এরপরে যে বাড়াই দেয়, ওই যে কমাইছে সুদই আসলে প্রচুর সুদ পর্যন্ত। আপনি কেন জান? ওরা আবার দেখেন, মানে এই সিস্টেমটাই আমেরিকান চালগুলো আপনার আমার মাথায় ধরে। আপনার সে ইনভেস্ট করছে, সে বলে আবার তুমি ক্লাউড নিতে হবে, ওই ক্লাউডও তাদের প্রোডাক্ট, ওখান থেকে পয়সা ওখান থেকে ঠিকই যে লাভ সেই তো, আপনারা কিছুই পেয়েছি না, যা আমরা করতেছি সব ওখানে দিয়ে পুরো লাভ। ক্লাউড ক্লাউডের দিকে যাবেন না, নিজেরা সার্ভার বানায় কি করেন? নেটওয়ার্ক ফেল করলে, লো প্রয়োজন হলে, আরো অনেক অসুবিধা হলে মিনিমাম সার্ভার তো আমার কাছে আছে, কি আমরা ইন্টারনাল নেটওয়ার্ক করেও তো আমার বিজনেস রান করতে হবে, তাই না?
ক্লাউডকে এনকারেজ করবেন না, আমিও করি না, আমাদের সিনিয়ররা করে না, কেউ করে না। আমাদের একটা সুবিধার জন্য ঝামেলা আছে, সেই জন্য আমি এই কথা বলতেছি, ভবিষ্যতে কি কথা মানে আমার ডাটা বিজনেস যেটা ডাটাবেসটাই মূল, সেটাই রাখতেছি আমি ওইখানে, মানে সে ব্যাক করার কিছু হয় বলে মানে আমার মাথায় ধরে না। সেই দিন এক ভদ্রলোক আসে বলে আমার তো ক্লাউড নিতে আমার কাছে যে আম নিয়েছি চাপের বাগান পারে আমার একটা স্টুডেন্ট, সে একটা সফটওয়্যার আছে, বলে স্যার আমরা তো এখন ক্লাউডে গেছি, এখন স্যার এই যে আমি আগে শুনছি বলি না, আগে ধরি নেই যে তার তো ঘুরেই দিবি মাথায় করছে কি বলে আমার জন্য আম নিয়েছে নেগেটিভ কথা মিডিয়া ফেলার হলে কি হবে না, পাক্কা মুড়ি জিনিস চলে আসবে। তো এখানে কমপ্লিট রিকভারি আর ইনকমপ্লিট। কমপ্লিট রিকভারি হলো ফাইল রেস্টোর করা, ইনকমপ্লিট রিকভারি পয়েন্ট ইন টাইম লেখা, ওই যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়া এসসিএম দিয়ে টাইম কনসেপ্ট হিসেবে কাজ আমার সামনে চলে যাবে। এরপর কি বলছে কনফিগারেশন। এখন ব্যাকআপ এন্ড রিকভারির জন্য আমাদের কি লাগবে কনফিগারেশন। এই চ্যাপ্টারে একটা কাজ, হাউ টু মেক দি আর্মার ওই ডিফার এই আর্কাইভ। আমরা কোথায় চলে যাবো বলেন? আর্কাইভ। আমার ডাটাবেস আর্কাইভ কোথায় আছে কিনা তো বুঝতে পারবেন। কারেক্ট সিস এস সিস দিয়ে লিখবেন আর্কাইভ লগ লিস্ট, এটা লিখবেন আর্কাইভ লগ লিস্ট। আরেকটা আছে সিলেক্ট লগ মোড, লগ আন্ডারস্কোর ফ্রম $, ডেটাবেস ডেটা। এখান থেকে দেখতে পাবেন ডাটাবেসটা কোন মোডে আছে কিনা, আর্কাইভ মোডে আছে কিনা। ও আমরা এখন এই চ্যাপ্টারটা খালি বয়ান করব, তার কথা থাকলে আমরা করবো এই কমান্ড। হ্যাঁ, একটা কমান্ড কি বলেন আর্কাইভ, এটা কিন্তু সিসে ঢুকে যাবে, আরেকটা কমান্ড কি আছে সিলেক্ট লগ মোড, লগ আন্ডারস্কোর ফ্রম $, ডেটাবেস। এখান থেকে ডাটাবেস নেম, তারপরে ভার্সন, আরো অনেক কিছু জানতে পারবেন। তো আমরা পড়বো, শিখবো। কনফিগারেশন আছে কিনা বলছে, হ্যাঁ ব্যাকআপের জন্য প্রথমে কি করতে হবে বলেন কনফিগারেশন আছে। সেখানে কিছু কথা বলছে যে কনফিগার ফর রিকভারেবিলিটি, রিকভার করার জন্য আমাদের কাছে কনফিগার করতে কি, কনফিগার ইওর ডাটাবেস ফর দি ম্যাক্সিমাম রিকভারেবিলিটি বাই শিডিউলিং রেগুলার ব্যাকআপ। তুমি কি শিডিউল করবা রেগুলার ব্যাকআপ, শিডিউল ব্যাকআপ করো, ব্যাকআপ নির্দিষ্ট হ্যাঁ নির্দিষ্ট একটা সময় দিনে শিডিউল করো। মাল্টি ট্যাক্সের কন্ট্রোল ফাইল, তো কন্ট্রোল ফাইলে কি করবা অনেকগুলো কপি করে রাখবা, একটা কপি নষ্ট হয়ে গেলে শেষ। তারপরে আমরা জানি এসপি ফাইল, সেগুলো আমরা কি করে রাখবো পি ফাইল দিয়ে করে সেগুলো ডিজিটাল করতে পারি। ব্যাকআপ রিকভারি যেগুলো ডিটেইলস আসবে এখনই না, এই কথাগুলো আবার রিপিট হবে। পি ফাইল তৈরি করে নিই, এসপি ফাইল থেকে পি ফাইল বানাবো, create p file from history. Multi-fact development bind. Retaining an archive copy of read logs. Archive sino kina? Archive enable copy. Configure the fast recovery area. FI. এটা আমরা 10 GB একটা স্টোরেজ নিয়েছি, তাই না? তো লেখেন show parameter record. show parameter record. এটা যদি বলি তাহলে সে আমাদেরকে বলতেছে দেখেন ডিবি রিকভারি ফাইল সাইজ কত, আর ডেস্টিনেশন কত, ডেস্ক মানে ডেস্টিনেশন কি প্লাস এফ মানে কি ওই যে এসএম এর মধ্যে দুইটা গ্রুপ আছে না, প্লাস ডাটা আর প্লাস এফ আছে। প্লাস ডাটা ডাটাবেজের ফিজিক্যাল ফাইল কত আছে, দুইটা রিডান্ডেন্ট হবে মানে দুইটা স্টোরেজ একটা ইউজ হবে। আর এফআরটা কি, এফআর হলো ওই যে ফার্স্ট রিকভারি এরিয়া মানে ব্যাকআপ ট্যাকআপ সব নিয়ে এখানে থাকে। ম্যাক্সিমাম সাইজ কত 8 জি। ও আমরা দিছিলাম কত দিদি 10 জিবি, কিন্তু দেখেন এখানে কত আছে বল, এখানে কত দিচ্ছি ওই ফাইলের সাইজ কত আছে 8.7। 96 তে বাই ডিফল্ট 82 থাকে, কিন্তু এটাকে আপনি কি করবেন অল্টার সিস্টেম সেট দিয়ে এটা বানাই, যেমন আমাদেরটা সেটা বানানি এরকম অল্টার সিস্টেম সেট। আপনারা এগুলো জানতেন না, প্যারামিটার ভ্যালু পাস করে সেট ইকুয়াল কি বললাম 10 জি। इसको বলার দরকার না, বলা মানে কি বোথ
মানে মেমোরিও হবে মেমোরিতে হবে আর SQL আবার বইলে দিল তো বলতে। বললে দিলে তো হবেই, না বললে আর বলো না, বলবো কেন, লিখলাম কেন। এখন সে যদি এটা কমান্ড স্টিফাইল শুধু স্পেসিফিক তাহলে বলে দিবি, আটকাই দিবি আপনাকে, এটা হবে না। তাহলে লাগেন তখন ডায়নামিক প্যারামিটার সে এখনো কাজ করছে বা কি আফটার রিস্টার্ট তারপরে এটা SQL এ দিয়ে করছে। এখন উচিত আমার আবার SQL-টাকে বানাই না, কেন এই প্যারামিটারের পিফাইল বানাই নেওয়া উচিত এবং পিফাইল এবং কন্ট্রোল ফাইলের SQL এর ব্যাকআপ এখন আবার নেওয়া, কারণ আমি একটু পরিবর্তন করছি কি। এবার যদি বলেন শো প্যারা, এটা দেখি না, এই তাহলে এখন কত জিবি হয়েছে, এখন বাস। এবার আপনি কি করে নেবেন, ক্রিয়েট পিফাইল ফ্রম কি এসপি বুঝলাম, বুঝলেন ক্লিয়ার। এখন কি করবেন, ওই এসপি ফাইলটা গেছে কোথায়, লিংকটা আছে কোথায়, এসপি ফাইল আছে এএসএম এ, আর পি ফাইলের অপশন কোথায় আছে, ওরাকেল ইউজার এপিপি ওরাকেল ডিবি হোম, এর মধ্যে আরডিবি ইমেজ মানে ডাটাবেজ একটা গ্রুপ আছে, সেটার মধ্যে আছে। আপনি এটা কি করতে পারবেন আবার, এই যে কি বলে ক্লাউড কন্ট্রোল, তাই না, ক্লাউড কন্ট্রোল ইএম থেকে দেখতে যে আপনার ফার্স্ট টু এরিয়া কত পার্সেন্ট ইউজ হলো, কত দেখছেন। মাল্টিপ্লেক্স ইন কন্ট্রোল ফাইল, কন্ট্রোল ফাইলে কি করা উচিত বলে মাল্টিপ্লেক্স করা উচিত। হ্যাঁ কিন্তু বলেন শো প্যারামিটার কন্ট্রোল ফাইল আপনার কয়টা আছে বলেন, দুইটা আছে, কয়টা আছে, দুইটা। এই একটা, একটা হলো এই লিংক আছে, ডাটা গ্রুপে আছে একটা, ডাটা গ্রুপের মধ্যে একটা আছে কোথায়, এবার এই নামে, তাহলে এগুলোর কি নিতে হবে বলে ব্যাকআপ নিয়ে রাখা। কন্ট্রোল ফাইলের ব্যাকআপ শিখবে দুই, একটা হলো আরমান থেকে ব্যাকআপ নেওয়া, আর একটা হলো কন্ট্রোল ফাইলের স্ক্রিপ্টিং কপি রাখা। স্ক্রিপ্টিং কন্ট্রোল ফাইলের কন্ট্রোল ফাইল নষ্ট হয়ে গেলে বানাই দেওয়া যায়, কি দেওয়া যায়, বানাতে দেখাবো, যদি বানাই রেখে যেটা নিজেটা বানাই না দেখাবো, ট্রেস দেখাবো, সো মাল্টিপ্লেক্স করে রাখতে হবে কন্ট্রোল ফাইল ট্রেস ফাইল। ভিডিও লগ কি লগ গ্রুপ, ভিডিও লগ ফাইল। যদি আমরা এখানে ইয়া দেখি, দেখেন তার ভিউ আছে, সিলেক্ট অল ফ্রম ভিডিও লগ, ভিডিও লগ কি লগ, ভিডিও লগ, হ্যাঁ এই ভিডিও লগ যদি দেন তাহলে আপনার এখানে লগ গ্রুপ কয়টা আছে দেখেন, গ্রুপ 1 আর সিকোয়েন্স নাম্বার করছে বা এটা মেম্বার কয়টা করে আছে মনে আছে, আমরা একটা একটা করে মেম্বার বাড়াইছিলাম, মনে পড়ে কিনা, না মনে পড়ে না, এই যে আছে, ঠিক আছে ভিডিও লগ। তাহলে আপনি কি পাবেন বলেন, লগ লগ কতগুলো আছে, তাহলে অনলাইন লগ ফাইল, ডাটা ফাইল, কন্ট্রোল ফাইল, অনলাইন এখানে লগ দুইটা করে গ্রুপ মেম্বার দুইটা করে আছে, এখান থেকে সো লগ ফাইল আপনি চাইলে লগ মেম্বার, মেম্বার এ এ এ এ বি গ্রুপ, গ্রুপ টুগেদার এবারে তো থাকতে পারে, ডাটা এই ফাইল করতে কারণ থাকবে। আবার আপনি যদি বলেন এখানে যারা লগ আন্ডারস্কোর হাই আরেকটা কি আছে বিদ্যালয় বলেন লগ, এখানে আপনি দেখবেন যে আপনার লগগুলো কোথায় কোথায় দেখেন, তাহলে প্লাস ডাটার মধ্যে একটা আছে কিনা, 3 নম্বর গ্রুপের মেম্বার কয়টা, একটা আছে কোথায়, ডাটা 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 1 এর 2 এর 3 যদি এসএফ সিস্টেম করেন তাহলে আপনি দুই জায়গাতে,
আচ্ছা এটা তো অটোমেটিক পায় না ওই জায়গায় না এটা আমরা বানাই দিচ্ছি গো টু বা অটোমেটিক পাবে বানায় দিল লগ মেম্বার একই জিনিস থাকে লগ সিকোয়েন্স নাম্বার সেখানে শুরুতে বানিয়ে নিয়েছিলাম এটা। আগের লেকচারে আছে আপনারা ভুলে গেলে তো মুশকিল তো আমার বিপদে ফেলে না কি করছি মনে নেই এই কাজগুলো কমান্ড দিয়ে আবার কি করা যাবে বলে এই যে আপনি এখান থেকে প্ল্যাটফর্ম মূলত আমাদের শিখতে হবে ক্রিয়েটিং আর্কাইভ কিভাবে আর্কাইভ করতে হয় এইটা হলো এই চ্যাপ্টারটা প্রধান এবং মেইন কাজ আমরা কিভাবে আর্কাইভ করব সো আমরা প্রথমে দেখে নিব আর্কাইভ লগ লিস্ট কমান্ড দিয়ে অথবা সিলেক্ট একটু আমরা দেখছিলাম মনে রাখ লগ আন্ডারস্কোর কি মোর ফ্রম ভিডলার কি ডেটা বেস যেটা কমান্ড চালাইলে বুঝতে পারবেন ডাটাবেস কোন মোডে আছে কিনা আর্কাইভ মোডে আছে নাই আর্কাইভ করতে হলে প্রথমে ডাটাবেসকে শাটডাউন করতে হবে কি করতে হবে শাটডাউন ইমিডিয়েট শাটডাউন করতে হবে এখন ধরেন আপনি প্রোডাকশন সিস্টেমে শাটডাউন করার স্কোপ নাই তাহলে আপনি আর্কাইভ করতে পারবেন না আর্কাইভ করতে না পারলে ওই যে ব্যাকআপ রিস্টোরের একটা ঝামেলা আছে কিনা ওটাও সুবিধা পাবেন না আর অনেক সুবিধা পাবেন না আপনি ডাটাবেস ব্যাকআপে নিতে পারবেন না ডাটাবেস অন রেখে কত যন্ত্রণা ভাবা যায় আর্কাইভ এত জরুরি তো এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে বলেন শাটডাউন করতে হবে শাটডাউন করে সিস্টেম কি আগে ছিল হ্যাঁ 10 ছিল স্টার্ট আর মাউন্ট করে দিতে হবে কোথায় মাউন্ট স্টার্ট আপ কি মাউন্ট মানে কন্ট্রোল ফাইল ওপেন মাউন্ট মানে কি কন্ট্রোল ফাইল ওপেন স্টার্ট আপ মাউন্ট কেন শাটডাউন এবার কোথায় যাব তো ডাটাবেস যদি আপনার শাটডাউন থাকে তাহলে তো শাটডাউন করার দরকার নেই তাই ডাটাবেস অলরেডি ডাউন দেন কোথায় যাবেন গো টু মাউন্ট মোড তাহলে এখন মাউন্টে গেছি আমরা আপনি দেখেন এখানে কোয়েরি করলেও দেখতে পাবেন সিলেক্ট স্ট্যাটাস ফ্রম ভিডলার স্ট্যান্স ঠিক আছে মাউন্টেড এই যে কথা কি বলছে মাউন্টেড এখন দিয়ে রাখলাম সিলেক্ট করে দেখতে পাবেন আচ্ছা নাও এখন আমরা আর্কাইভ করার কমান্ড চালাবো কিন্তু ভবিষ্যতে কি বলছে আমরা যখন সার্ভার বিল্ড করবেন তখন কি করবেন না এই আর্কাইভ ম্যানুয়াল করবেন না ডাটাবেস দেওয়ার সময় আর্কাইভ এনেবল করে দিবেন এটা ঠিক ছিল না ডাটাবেস ইনস্টল করার ঠিক এনেবল আর্কাইভ এফআরএ দেবা কিনা ঠিক দিয়ে দিবেন এখান থেকে হয়ে যাবে দেখতে হবে অটো হয়ে গেছে অটো হয়ে যাবে আমরা করি নাই আর শেখার জন্য এইটা হচ্ছে স্যার এক্সিস্টিং কোন সার্ভার alter database archive archive এই কমান্ড এইটুকু কোন মোডে করতে হবে মাউন্ট alter database কি শেষ archive এখন database স্ট্যাটাস কি আছে মাউন্টেডই আছে ওপেন তো হয়নি এখন কি করতে হবে alter database ওপেন বুঝলাম ওপেন হয়ে গেছে তাহলে alter database কি archive log open database দেন যদি আমরা কি করি বলে এই কাজটা করি তো database কি বলেন যে archive log list লিখলাম ঠিক আছে archive mode আর যদি এটা বল সিলেক্ট স্টেটমেন্ট তো লিখছি কেন তারপরে আপনি একাত্তর মোডে আছে এখন থেকে আমি যা করবো সবকিছু কি হবে আর্কাইভ আসলে যাবে কি বলেন তো এই যে আর্কাইভ করে আমি কি উদ্ধার করলাম কি ফিজিক্যাল কি করলাম এই হলো পুরো ডেটাবেস এটা কি ইনস্ট্যান্স এটা কি ফিজিক্যাল কি ছিল ডেটা ফাইল কন্ট্রোল ফাইল অনলাইন
রিডলগ ফাইল। তো মানে এই রিডলগ ফাইলে যে আমি একটা করলাম, এখন আর্কাইভ ক্যানাবল করব, তাই না? তো রিডলগে কি আসলো? বাফার ক্যাশ, শেয়ার পুল, ডাটাবেস বাফার ক্যাশ, রিডলগ বাফার, নার্স পুল, জাভা পুল, এসকিউএল, হ্যাঁ? তো শেয়ার পুলটা চেক দেয়, আর বাফার ক্যাশ কি থাকে? পুরো ডাটাগুলো থাকে, পুরো যে সিস্টেমটা আছে কোথায়? আনলোতে আছে কিনা ইনস্ট্যান্স, আনলোটেবল স্পেস। তো বাফার ক্যাশে যে চেঞ্জগুলো হয়, সেই চেঞ্জের তথ্যগুলো কোথায় যায়? রিডলগ বাফার। এখানে লগ রাইটার আছে যে কিনা ব্যাকগ্রাউন্ড প্রসেস, সে এই ডাটাবেসের চেঞ্জের তথ্যটা লগ রাইটার এনে কোথায় লেখে? অনলাইন লগ ফাইল লেখে। যদি আর্কাইভ এনাবল থাকে তাহলে এখানে আর্কাইভ রাইটার থাকবে, সে এই লগের যে লগটা, এই যে লগ যা লেখে, সেও কি করবে এখানে? তার মানে আমরা বলতে পারি আর্কাইভে এই যে বলা হয় আর্কাইভ রিডলগ ফাইল, কি বলা হয়? আর্কাইভ রিডলগ। আর এইটা কি? অনলাইন রিডলগ ফাইল। লাইভে এখানে লেখা হয়, এইটারই একটা কপি কি? আর্কাইভ রিডলগ। কথা পরিষ্কার? আর্কাইভ করা মানে কি? কেন করতেছি? অনলাইন রিডলগ ফাইলের একটা কপি, জ্যান্ত কপি করা। ক্লিয়ার? বুঝছেন কিনা? কনসেপ্ট ক্লিয়ার? এইটা এখন আপনাদের করতে হবে, এটা মেইন। এটা ছাড়া সামনের কোনো কাজ হইতো না। এখন এখানে বলছে আর্কাইভ প্রসেসটা কি? আপনি এটা ওই ক্লাউড কন্ট্রোল করতে পারবেন। এই হলো কনফিগার আর্কাইভ লগ। কি করতে হবে? এন্টারপ্রাইজ ম্যানেজারে করতে বলছে, আমাদের দরকার নেই। স্টোর কমান্ডে করবেন, নন মোডে দাও, অল্টার ডাটাবেস আর্কাইভ লগ মোড দাও, ওপেন করো। এই হলো কাহিনী। তাহলে আপনাদের এই কাজটা না করলে আপনি কাজটা করতে পারবেন, এটা আপনার করতে হবে। আপনাদের সবাই ইয়া করে নেন এই কাজটা। প্রথমে চেক করেন শাটডাউন ইমিডিয়েট, এগুলো কি? এগুলো সব এসকিউএল কমান্ড কিন্তু, হ্যাঁ? এগুলো সব কি? এসকিউএল। ডাটাবেস ওপেন করেন, এই একটা কাজ করেন। এই কাজটা আপনি না করলে আমি পরবর্তী কোনো কাজ আপনি করতে পারবেন না। এরপরে আপনি আবার এই দুইটা কমান্ড চালাবেন। দেখা যায় না? এতক্ষণ দেখাইছি, সুন্দর করে ওপেন করবেন, ডাটাবেসটা ওপেন করবেন না। কারণ আর্কাইভ ছাড়া আমি সামনে যে কাজ করবো, কোনো কাজে আর কাজ হবে না। এই জন্য এটা খরচ, বাসায় গিয়েও কিছু মিলাইতে পারবেন না। এই জন্য আমার সামনে ওপেন করেন, করে এই কাজটা করেন। কাজটা করতে হবে কোন মোডে? সিসে। কোথায় বলেন? কানেক্ট সিএসএস সিস্টেম। হ্যাঁ, এটা কিন্তু সিসের কাজ। যেগুলো ভাববেন না যে কি করবে, একটু মডিফাই করে দিয়েছি। প্রথমে সিসে পুরো কাজটা সিস পুরো নর্মাল ইউজাররা করবে।
হচ্ছে না সমস্যা সার্ভার আগে ঢোকে কিছু লাগবে ফাইলপত্র সার্ভারটা ওপেন করেন
সার্ভারে ঢোকেন